আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা অনেকেই যুক্ত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে অনেক ভাল লাগছে। রমজানের দুপুরবেলা আপনাদের সঙ্গে কথা বলছি। তো আসলে আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রাম বলতে মানে এটা একটা সহজ শব্দ হয়ে যায়। আমরা যারা অধিকার নিয়ে বিভিন্ন দাবি নিয়ে কাজ করার চেষ্টা করছি, সে অধিকারটা হতে পারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পোষ্য কোটা, অথবা হতে পারে আপনার হলো কোনো ধর্ষণের বিচার, অথবা কৃষকের ধানের দাম বৃদ্ধি, অথবা কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না সেজন্য, অথবা লকডাউনে মানুষ খেতে পারছে না সেজন্য, অথবা শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, অথবা রিক্সা চালকদের রিক্সা চালাতে দিচ্ছে না, অথবা একজন প্রতিবন্ধী রিক্সা আটকিয়ে টাকা নিচ্ছে, রেকার বিল নিচ্ছে 1200 টাকা। তো আমরা এই যে আন্দোলন সংগ্রামগুলো করি বা এই যে প্রতিবাদগুলো করি, এই প্রতিবাদগুলো যাদের বিরুদ্ধে করতে হয়, দেখেন তারা কখনো ছাত্রলীগ, যুবলীগ, কখনো পুলিশ দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে মারপিট করে, অত্যাচার করার একটা চেষ্টা করে। হ্যাঁ, এবং আমরা থাকি খালি হাতে, এবং তারা লাঠি, তারপরে হলো আপনার হলো হেলমেট পরিহিত, হ্যাঁ, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে, হ্যাঁ, তারা হলো মানে বন্দুক নিয়ে আমাদের উপর মানে হামলা করে। ঠিক আছে? তো আমাদের বিরুদ্ধে যারা আপনার হলো আমাদের ন্যায়সঙ্গত যুক্তির বিরুদ্ধে যারা আছে, তারা আসলে আপনার হলো এইরকম সুসজ্জিতভাবে, ঠিক একইভাবে আমরা যারা আবার অনলাইন অ্যাক্টিভিস্ট, অনলাইনে কাজ করছি, আমরা অনলাইনে ভিডিও ক্রিয়েট করে, ছবি ক্রিয়েট করে, পোস্ট লিখে যারা প্রতিবাদ করছি, তাদের বিরুদ্ধেও যারা আবার হলো মানে লড়াই করতেছে, আমাদের বিরুদ্ধে যারা লড়াই করছে, তারাও এরকম খালি হাতে না। তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে বিভিন্ন ডিভাইস আছে। এই প্রযুক্তি এবং এই ডিভাইসের দ্বারা আমাদের এই পেজগুলোকে তারা নষ্ট করার জন্য আমাদের উপর হামলা করে। ঠিক আছে, হামলা করে। এবং আপনারা যারা লাইভটি দেখছেন, একটু সবাই শেয়ার করে নেন তো ভাইয়েরা, আমার ভালোবাসার ভাইয়েরা, একটু শেয়ার করে নেবেন সবাই। হ্যাঁ, সবাই কেউ স্কিপ করে না। পেজের অবস্থা তো দুর্বল, আপনাদের সাপোর্ট প্রয়োজন, খুব ভালো সাপোর্ট প্রয়োজন। তাছাড়া এটা রিকভার হবে না। সাধারণত পেজগুলো একবার নষ্ট হয়ে গেলে ওইটা রিকভার হতে খুব সময় লাগে, অথবা রিকভার হয়ই না। অনেক বড় বড় পেজ আছে, সেগুলোতে পোস্ট করলে কেউ দেখেও না। ঠিক আছে? তো দেখেও না মানে সেগুলো আসলে রিচ হয় না। সেই জায়গা থেকে সবাইকে অনুরোধ করছি যে লাইভটা শেয়ার করবেন। আর এখানে কয়েকটা নির্দেশনা আছে, যদি ভালোবাসেন তাহলে বলবো যে শেয়ার করবেন। এবং এখানে নির্দেশনাগুলো মেনে পেজে গিয়ে রিভিউ অপশনে গিয়ে দেখবেন 4.9 নামিয়ে দিয়েছে। 5 ছিল, এটা 4.9 করে দিয়েছে রিপোর্ট করে। হ্যাঁ, রিভিউয়ে গিয়ে। আর আপনারাও তাহলে রিভিউ দেন, আপনাদেরকেও তাহলে রিভিউ দিতে হবে। তারা যেহেতু রিভিউ দিয়ে নষ্ট করছে, আপনাদেরকেও রিভিউ দিয়ে এটাকে হলো আপ করে রাখা আপনাদের দায়িত্ব তাহলে। এবং পেজে গিয়ে রিকমেন্ড করেন সবাই, এখনই সবাই রিকমেন্ড করেন। আর একটা কাজ করতে হবে যে পেজের কন্টেন্টগুলোতে প্রচুর পরিমাণে কমেন্ট করেন সবাই। বিভিন্ন কন্টেন্ট যেগুলো পোস্ট করেছে এগুলোতে গিয়ে কন্টেন্ট করবেন। এগুলো কেন করতে হবে? আমরা যে অনলাইনে অ্যাক্টিভিস্ট, আমাদের এই অ্যাক্টিভিটির বিরুদ্ধে যারা কাজ করছে, আপনার হলো ওরা বিভিন্ন দামি দামি প্রযুক্তি, আপনারা দেখেছেন যে ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র তারা নিয়ে আসছে। এইভাবে তারপরে ফেসবুক জ্যামার ইউজ করে। ফেসবুক জ্যামার কি? মানে এমন একটা কিছু ফেসবুক জ্যামার যে আপনি পোস্ট করছেন, পোস্টটা রিচ হচ্ছে না। আপনারা গত কিছুদিন আগে দেখছেন বাংলাদেশের ফেসবুক কীভাবে ডাউন করেছে। ঠিক আছে? তো এরা এগুলো অব্যাহত রেখেছে। এবং আমাদের সবচেয়ে মানে মানে ইমান হারা একটা যে অবস্থা, সেটাই কি ইমান হারা দেখেন, আমাদের এখানে বিভিন্ন হ্যাকার ছিল, যারা বিভিন্ন কিছু হ্যাক করতো। এবং এদেরকে গ্রেপ্তার করার পরে এদেরকে সরকার চাকরি দেয়। এবং এদের যে স্কিল, এদের যে আপনার হলো বুদ্ধিমত্তা, হ্যাকিং স্কিল, তারপর হলো সাইবার স্কিল, যেগুলো তারা দেশের জন্য ব্যবহার করতো, মানুষের জন্য ব্যবহার করতো, ঠিক আছে, ন্যায়সঙ্গত হ্যাকিং করতো, ওরা পুলিশের কাছে ধরা খেয়ে দেখা যাচ্ছে যে উল্টো পুলিশ ওদেরকে চাকরি দিচ্ছে। এবং এরপর থেকে যারা ন্যায়সঙ্গত কথা বলে ওদের আইডি হ্যাকিংয়ে এরা ব্যস্ত।
পুলিশের কাছে অবশ্যই হ্যাকিং স্কিল নাই। তারা কই থেকে পেল? হ্যাকার গোত্র যারা ছিল, যারা পজিটিভ কাজ করছিল তাদেরকেই গ্রেপ্তার করে এবং যারা ভালো কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকেও কিছু কিছু উদ্যোগ নিতে হবে আসলে, যে উদ্যোগগুলোর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে। সেই কথাগুলোই বলছিলাম যে শুধু আমার পেজ না, যারা হলো সত্য কথা বলে, সত্য কাজ করে এবং সত্য বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য খুঁজে দেয়, তাদের পেজগুলোকে আপনারা সবাই প্রমোট করবেন এবং সাপোর্ট করবেন। এটা করতে হবে। এবং আপনারা যারা অন্যায়ের পক্ষে, এখানে পক্ষ দুইটা, হ্যাঁ, একটা সত্যের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে। অন্যায়ের পক্ষে যেগুলো, সেই পেজগুলো আপনারা সেগুলোতে লিভ নেবেন, তাদের সাথে যোগাযোগ থাকার দরকার নাই। হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলছি সবাই একটু এই কাজটা করবেন, যে আমার বিভিন্ন কন্টেন্টগুলো যেগুলো আছে, যেহেতু পেজের অবস্থা ভালো না, সেগুলোতে গিয়ে একটু কমেন্ট করে নেবেন। আর হলো পেজটাকে রিকমেন্ড করেন। পেজে একটা রিকমেন্ড নামে একটা পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে গিয়ে দেখবে যে কিছু লেখা যায় সেখানে, সেইভাবে রিকমেন্ড করা যায়। একইভাবে পেজের রিভিউ অপশন আছে, সেই রিভিউ অপশনে গিয়ে 5 স্টার রিভিউটা দিবেন। তো আমি যেটা বলছিলাম যে আমরা সংগ্রাম করছি যাদের বিরুদ্ধে, তারা আপনার হলো আমাদের এখানে আমরা না, শুধু যারাই মানে সত্য কথাগুলো বলছে, যারাই বলছে দুর্নীতির বিরুদ্ধে কথা, যারা ত্রাণ চুরির বিরুদ্ধে কথা বলছে, যারা লুটপাটের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে দমানো হচ্ছে। তাদের সংগ্রামটা এত সহজ না যে দাঁড়াইলো আর প্রতিবাদ হয়ে গেল, এরকম না। এবং যারা একটা মার্ক হয়ে গেছে তাদের জন্য দাঁড়ানোও অনেক কঠিন। ঠিক আছে, একজন অ্যাক্টিভিস্ট যাকে পুলিশ মার্ক করে ফেলেছে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, সে ইচ্ছা করলেই প্রেস ক্লাবে গিয়ে দাঁড়ায়, কারণ তারা কয়েকবার জেলখানায় গেছে, তাদের মধ্যেও আতঙ্ক একটা কাজ করে। এই জায়গা থেকে আপনার হলো আমাদেরকেও একটা প্রস্তুতি রাখতে হবে, জনগণকে একটা প্রস্তুতি রাখতে হবে। ঠিক আছে, আর হলো এই ফাঁকে আপনার হলো মিডিয়া সন্ত্রাসের কথা একটু বলে নেই। কেন বলতে হবে আমি বলি। এরা একে অপরের সহযোগী এবং বন্ধু। হ্যাঁ, এই মাফিয়ারা বন্ধু। আমি মিডিয়াকে মাফিয়া বলবো না, বরং মাফিয়ারাই মিডিয়া বানিয়েছে সেটা বলবো। হ্যাঁ, মিডিয়াকে মাফিয়া বলা যাবে না। আমি বলছি যে মাফিয়ারাই মিডিয়া বানিয়ে আপনার হলো মিডিয়ার ইমেজ নষ্ট করছে। উদাহরণ কি দেখেন, উদাহরণ হলো বসুন্ধরা গ্রুপের বেশ কিছু মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো আপনার হলো একটা প্রচারণা করছে, ওই মেয়েটার চরিত্র হননের চেষ্টা করছে, মেয়েটার মুনিয়ার চরিত্র হননের চেষ্টা করছে। আর আপনাকে বলি যে দেশ রূপান্তর নামে যে পত্রিকা আছে, এটা রূপায়ণ গ্রুপের। আমরা দেখেছি যে এই যে বসুন্ধরা গ্রুপের এমডি, তার স্ত্রী সহ একটা ছবি দেখলাম, খুবই আপনার হলো মানে পারিবারিক পরিবেশে একটা ছবি দেখলাম, তাদের ঘনিষ্ঠতা দেখলাম। তো দেখেন, দেশ রূপান্তর থেকে বলছে কি যে হলো মুনিয়ার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, বা আবার আরেকটা দিতে লিখছে যে পোশাক বদলের মতোই বয়ফ্রেন্ড পরিবর্তন করতো মুনিয়া। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা পয়েন্ট ধরে দিতে চাই। পয়েন্টটা কি দেখেন, যে হত্যা এবং আমি বলি আপনাদেরকে, হত্যা এবং যৌনতার বিচার একরকম না। ঠিক আছে, আমাদের এই সমাজে আপনার হলো আপনি যৌনতার জন্য কি বিচার করবেন যৌনতার জন্য? আপনার হলো যৌনতা কোন পর্যায়ে ঘটে? যৌনতা কোথায় ঘটে না? অফিসে চাকরি করে অফিসের কলিগদের মাঝে সম্পর্ক তৈরি হয়ে যায়, সেখানে যৌনতা হতে পারে। তারপরে হলো পাড়া প্রতিবেশী একে অপরের মধ্যে আপনার লিগ্যালিটি নাই, হ্যাঁ, অবৈধভাবে যৌনতা হতে পারে। ঠিক আছে, আবার হলো দেবর ভাবির মধ্যে যৌনতা হতে পারে। এগুলো হতে পারে না, এগুলো ঐতিহাসিকভাবে হয়। এবং আমার কাছে এরকম অনেকগুলো মানে আমি শুনেছি, আমার কাছে অভিযোগ আছে যে আপনার হলো দেবর এবং ভাবির সম্পর্ক, আর বৃদ্ধ মা সেই সম্পর্কের কথা কোথাও বলতেও পারে না। ঠিক আছে, এইরকম। তো মানে যৌনতার বিষয়গুলো এগুলো অনেক আগে থেকে,
অনেক আগে থেকে, মানে কত আগে থেকে, সেই আদম আলাইহিস সালামের পরে তাদের সন্তানদের মধ্যে আচরণগুলো আমরা দেখেছি। তার পরবর্তীতে থেকে ছিল অনেক আইন আছে, মুসলমানদের আইন আছে, তারপরে হলো আপনার খ্রিস্টানদের আইন আছে এই বিষয়ে, হিন্দুদের আইন আছে, সব ধর্মেরই অনেকগুলো আইন আছে, নিয়ম আছে যে ইল্লিগেল সম্পর্ক যেন রোধ করা যায়। ঠিক আছে, তারপরে রাষ্ট্রীয় আইন আছে যে ইল্লিগেল সম্পর্ক যেন রোধ করা যায়। কিন্তু আপনার হলো, আমি আপনাদেরকে বলি, সেই আদিমকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো আইন দ্বারা বা কোনো সিস্টেম দ্বারা যৌনতাকে থামায় রাখতে পেরেছে? আপনার হলো, আমরা সৌদি আরব বা আপনার হলো সৌদি আরবকে আমরা হলো ইসলামের আইডল মনে করি অনেকে। ঠিক আছে, আপনারা জানেন এইখানে আমাদের বাংলাদেশের গৃহকর্মীরা কি পরিমাণে যৌন হয়রানির শিকার হয়, কি পরিমাণে যৌন হয়রানির শিকার হয়। হ্যাঁ, এবং আমার কাছে অভিযোগগুলো আছে এইভাবে যে একই পরিবারের বাবা এবং সন্তান দুইজনই একজন গৃহকর্মীকে আপনার হলো যৌনতায় বাধ্য করছে, যৌনতায় বাধ্য করছে। এটা আপনার হলো একটা ইসলামিক কান্ট্রি সৌদি আরবে। আমি বলতে চাচ্ছি যে এইটাই, যে কোনো নিয়ম দ্বারা, কোনো আইন দ্বারা, কোনো হাদিস দ্বারা, খ্রিস্টান ধর্মের নিয়ম দ্বারা, হিন্দু ধর্মের নিয়ম দ্বারা, বৌদ্ধ ধর্মের নিয়ম দ্বারা, কোনো নিয়ম দ্বারাই যৌনতাকে কোনো সময় কেউ আটকে রাখতে পারেনি। এটা আসলে ন্যাচারালি আমরা আরও অনেক কঠিন আইন করি, তারপরেও এটা টিকে যাবে। ঠিক আছে, এটা টিকে যাবে, এটা টিকে যাবে, এটাকে ওইভাবে রোধ করতে পারবেনই না। সেই ক্ষেত্রে আমি বলছি যে যেটাকে রোধ করা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে আপনার হলো করে ফেলছে, আপনাকে সেই অপরাধের সঙ্গে আপনি হত্যার অপরাধ কিভাবে মিলাবেন, খুনের অপরাধকে কিভাবে মিলাবেন? ঠিক আছে, হ্যাঁ, একজন একজনের সাথে পছন্দ করে সেক্স করে ফেলছে, সেইটাকে আপনার হলো হত্যার সঙ্গে মিলাতে পারবেন? বলেন। একজন লোক আপনার অবৈধ সম্পর্ক করে তৌবা করে সে সমাজে বেঁচে আছে, সে পরবর্তীতে নামাজ কালাম পড়ে, ধর্মকর্ম করে, কিন্তু একজন লোককে যদি আপনি মেরেই ফেলেন তাহলে সে বাকি কাজগুলো করতে পারবে? সুতরাং যেটা আমি বলি যে আপনারা অনেকেই বিভিন্ন সময় ধর্ষিতার আপনার হলো ড্রেস নিয়ে প্রশ্ন তোলেন, আপনারা হলো অনেক সময় ধর্ষিতার আগের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। ঠিক আছে, যাকে ধর্ষণ করা হয়েছে তাকে তার কয়েকটা সম্পর্ক ছিল, এই বিষয়ে প্রশ্ন তোলেন। হ্যাঁ, তো কারো যদি কয়েকটা সম্পর্ক থাকেও, হ্যাঁ, তাকে ধর্ষণ করার অধিকার আছে, বা তাকে ধর্ষণ করার সাপোর্ট আমরা করতে পারি মানুষ হিসেবে। অথবা কেউ একটু আপনার হলো বোরকা পরেনি, সাধারণ জামা, সালোয়ার কামিজ, ওড়না মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি আপনাদেরকে বলি সে বোরকা পরলো না, এই অভিযোগে তাকে ধর্ষণ করা বৈধ হয়ে যায়, মানে বৈধ হয়ে যায়। ঠিক আছে, যখনই কোনো নারীর হ্যারাসমেন্ট ঘটে, কোনো নারীকে অত্যাচার নির্যাতন করা হয়, একটা শ্রেণী আছে খুব সুকৌশলে নারী সমাজকে খুব ভালোভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করে, কখনো পোশাকের খোঁটা দেওয়ার চেষ্টা করে, কখনো তার পূর্বের সম্পর্ক নিয়ে খোঁটা দেওয়ার চেষ্টা করে, কখনো সে আগের সম্পর্ক ডিভোর্স হয়ে গেছে, নতুন করে আরেকটা বিয়ে করেছে, সেই বিষয়ে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তাই করছে না? কিন্তু আমাদের কি উচিত আসলে, একটা মানুষকে হত্যা করা হয়েছে, আমাদেরকে সেই হত্যার বিচারটাকে সামনে রাখতে হবে। ঠিক আছে, হত্যার বিচারটাকে সামনে রাখতে হবে। বসুন্ধরা গ্রুপের এমডি আপনার হলো এইখানে প্রশ্ন আছে যে এটা হত্যা না আত্মহত্যা। অনেকে ছবি দেখিয়ে বলছে যে বিছানার কাঠের সঙ্গে অথবা চেয়ারের সঙ্গে পা লেগে আছে, এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো যদি সেটা পা লেগেই থাকে তাহলে সে বাঁচার চেষ্টা করতো সেটার ওপর পা দিয়ে। অবশ্যই মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষ বাঁচার চেষ্টা করতো। তাহলে আপনার হলো সে কাঠ তার পায়ের নাগালে থাকা সত্ত্বেও সে বাঁচার চেষ্টা করেছে কিনা, এই প্রশ্ন আপনাদেরকে আমি করছি। আচ্ছা, যদি সে বাঁচার চেষ্টা করে থাকে তাহলে সে বেঁচে না মরে গেল? আচ্ছা, মরে গেল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এটা কি হত্যা হওয়ার সম্ভাবনা আছে না, যে তাকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে?
আপনাদেরকে প্রশ্ন করছি যে এটা হত্যা হওয়ার সম্ভাবনা আছে কি না। তাকে খুন করেছে আগে, হ্যাঁ হত্যা করেছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। সবচেয়ে বাজে একটা আমাদের এখানে ট্রেন্ড আছে, যখনই কোনো প্রভাবশালীর দ্বারা কোনো মানুষ খুন হয় বা আত্মহত্যা হয়, কারো কোনো প্রভাবশালী দ্বারা প্ররোচিত হয়ে, খুব তড়ি ঘড়ি করে ওই ভিকটিমকে কবর দেওয়া হয়। ঠিক আছে, খুব তড়ি ঘড়ি করে ওই ভিকটিমকে কবর দেওয়া হয়। আমার কাছে একটা এক্সাম্পল আছে, আমি আপনাদেরকে বলি। ইরাকে আমাদের একজন প্রবাসী ভাই মারা গিয়েছে। ঠিক আছে, মূলত তাকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এখন এই হত্যার তদন্তে যে কোনো সময় তার শরীর পরীক্ষা করা লাগতে পারে, এই জন্য তার লাশটাকে 8 মাস ধরে সংরক্ষণগারে সংরক্ষণ করে রেখেছিল, যে বিচার করার তাগিদে, যে এই লাশটা তদন্ত করা হতে পারে বারবার, যে কিভাবে হত্যা করা হয়েছে, অথবা তদন্তকারী কর্মকর্তারা মিথ্যা বলতে পারে, এই জন্য ওই লাশটাকে তারা নষ্ট করেনি। তো এখানে বসুন্ধরা গ্রুপের এমডি দ্বারা পরিচিত হয়ে যে আত্মহত্যা বা হত্যা, সেই হত্যার শিকার লাশটিকে কেন তড়িঘড়ি করে কবর দেওয়া হলো, কেন কবর দেওয়া হলো? আমার প্রশ্ন হলো, যারা যেহেতু টাকা দিয়ে আদালত কিনে নেওয়ার চেষ্টা করছে, টাকা দিয়ে মিডিয়া কিনে নেওয়ার চেষ্টা করছে, সুতরাং টাকা দিয়ে ময়না তদন্তও কিনে নেওয়ার চেষ্টা করতে পারে। ঠিক আছে, এই ধরনের একটা লাশকে কেন তড়িঘড়ি করে কবর দিল? আপনাদের কাছে আমার প্রশ্ন, এইটা কি কাজটা ঠিক করেছে বলেন? এই লাশটা কি আরও কিছুদিন হিমাগারে রাখা উচিত ছিল না? কারণ এই স্তরের যারা আছে তারা তো টাকা নিয়ে বায়াসড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াগুলো এই হত্যা বা আত্মহত্যাকে না লিখে, বসুন্ধরা এমডির নাম না লিখে, সে মুনিয়ার কয়টা প্রেম ছিল, কয়টা প্রেম তো থাকতেই পারে মানুষের। আপনি একজনকে পছন্দ করেন, সে আপনার সাথে চিটিং করলো, ঠিক আছে, তো আপনি আরেকজনের সাথে পরবর্তীতে রিলেশন হতে পারে না, সেও আপনার সাথে প্রতারণা করলো, আপনি দেখছেন আপনি বারবার প্রতারিত হচ্ছেন সহজ সরল হওয়ার কারণে, তাহলে আপনার আরেকজন কারোর সঙ্গে একটা সম্পর্ক হতে পারে না, হতে পারে না। অথবা আমি আপনাকে বাদ দিলাম, আপনি একটা বিবাহ করলেন, বিবাহ করে আপনার হলো সেই বউয়ের সঙ্গে আপনার মিলছে না, আপনি সেই বউটাকে তালাক দিয়ে অন্য একটা বিয়ে করার অধিকার আপনার আছে না, সেইটাও মিলছে না, তারপরে আরেকটা বউকে, আরেকজনকে বিয়ে করার অধিকার আছে না, 3 নাম্বার গেল, এর পরেও আপনার মিলছে না, আপনার সাথে মিলছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আপনি এমন একজনকে খুঁজে পেয়েছেন যার সাথে আপনার অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাকেও আপনার বিয়ে করার অধিকার আছে না। তাহলে আপনাকে আমি বলি, ধরেন আপনি 3টা বিয়ে করে ফেলেছেন, এরপরে সন্ত্রাসীরা আপনাকে হত্যা করেছে, অথবা প্রথম স্ত্রী যাকে আপনি তালাক দিয়েছিলেন সে আপনাকে হত্যা করলো, তাহলে আমরা এখন আপনাকে হত্যা করার বিচার চাইবো, নাকি আপনার 3টা বিয়ে করেছেন আপনি সেই বিচার চাইবো? বলেন। আপনাদেরকে আমি বলছি, এই প্রশ্নটা করেন যে আপনি পরপর 3টা বিয়ে করেছেন, ধরেন আপনার মেলে না, আপনার প্রথম স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে পরের স্ত্রীকে বিয়ে করেছিলেন, তারপরেটাও আপনার সাথে মেলেনি, অ্যাডজাস্ট হয়নি, তারপরেও আপনার কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, তারপর এটা বিয়ে করেছেন। এখন প্রথম স্ত্রী যদি কিছু সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আপনাকে হত্যা করে, ঠিক আছে, তাহলে আপনার 3টা বিয়ে করেছেন পরপর, সেইটার আপনার বিচার চাইবেন, নাকি আপনাকে হত্যা করলো আপনার প্রথম স্ত্রী সন্ত্রাসী ভাড়া করে, সেইটার বিচার করবেন আপনি? আমরা আসলে বিচার চাইতেই ভুল করি, আমরা সবসময় ভিকটিম ব্লেমিং করি। ভিকটিম ব্লেমিং কোনোভাবেই একজন সভ্য মানুষের কাজ না, সভ্য মানুষের কাজ না। আর একটা কথা বলি, 71 টিভি অনেক অন্যায় করে, 71 টিভি অনেক অন্যায় করে, সময় টিভি অনেক অন্যায় করে, ঠিক আছে, তারা মিথ্যা ছড়ায়, তো 71 টিভি মিথ্যা ছড়ায় আমি মানলাম, তো 71 টিভির যে উপস্থাপিকা তার বিরুদ্ধেও আমরা মিথ্যা ছড়াবো কি না? কী ধরনের মিথ্যা? যে 71 টিভির আপনার উপস্থাপিকা অমুক হোটেলে ধরা খেয়েছে এবং র্যাব তাকে গ্রেপ্তার করেছে, এইটা যদি সত্য না হয় তাহলে আমাদের এটা প্রচার করা উচিত কিনা? 71 টিভি মিথ্যা বলে গুজব ছড়ায়, ঠিক আছে, আবার আপনিও মিথ্যা ছড়ালেন, গুজব ছড়ালেন, তাহলে 71 টিভি আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? আপনাদেরকে আমি প্রশ্ন করি, ঠিক আছে, যেই খবরটি 71 টিভি সাংবাদিক আপুর বিরুদ্ধে ছড়িয়েছে, যে একটা হোটেলে
তাকে ধরেছে র্যাব। ঠিক আছে, ওই সংবাদপত্রে কোন হোটেলে ধরেছে সেটা লেখা নাই। তারপরে দেখেন আপনার হলো কোন কোন পুলিশ কর্মকর্তা সেখানে ধরেছে তাদের কোনো বক্তব্য নাই। এরপরে বলেছে যে র্যাব ধরেছে। তারপরে র্যাব যে ধরেছে, র্যাবের কত নাম্বার সেক্টর, র্যাব 11, র্যাব 2, র্যাব 5, র্যাব 7, র্যাব 9, এরকম র্যাবের ক্যাটাগরি আছে। প্রত্যেকটা নিউজে লেখা থাকে যে র্যাব 2-এর হাতে মানে গ্রেপ্তার হয়েছে অমুক ব্যক্তি। এই যে নিউজটা তারা লিখেছে তারা কিন্তু স্পেসিফিক করেনি যে র্যাব 2 বা র্যাব 3-এর হাতে গ্রেপ্তার হয়েছে। মন গড়া একটা গল্প লিখে বানিয়ে দিয়েছে। তো আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, বিপ্লব করছি বা সত্য কথা বলি, সত্য এবং মিথ্যার পার্থক্য যারা করে দেই, তারা যদি এই ধরনের মিথ্যা কথা আমরা যদি ছড়াই, তাহলে পরবর্তীতে আমাদের যারা অডিয়েন্স শ্রেণী তারা বলবে যে এই লোকটা সাধারণতই মিথ্যা বলে। আমার কথা বুঝতে পেরেছেন আসলে? তো যারা এই মিথ্যারা 71 টিভিকে আপনার হলো মানে ধরার জন্য বা 71 টিভিকে আইডেন্টিফাই করার জন্য আমাদের হাতে অনেক উপায় আছে। 71 টিভি কোন কোন জায়গায় মিথ্যা বলে সেগুলো মিথ্যা ধরার জন্য অনেক উপকরণ আছে। ঠিক আছে, আমরা সেই উপকরণগুলো নিয়ে 71 টিভির সমালোচনা করি। কিন্তু 71 টিভির একজন উপস্থাপিকা যে কোনো হোটেলে আপনার হলো আপনার কোনো সঙ্গী নিয়ে গিয়ে ধরা খায়নি, তাকে সেই ধরনের গল্প দিয়ে মিথ্যা ব্লেম দিয়ে আমরা তাকে ফাঁসাতে পারি না। আমরা কখনোই সত্য এবং সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারি না। আমরা যদি একবার মানুষের বিশ্বাস ভঙ্গ করি, তাহলে বারবার আমাকে মানুষ বিশ্বাস করবে না। তো যারা দেখছেন, আজকে লাইভে আসার মূল কারণ হলো যে আমার এই পেজটি আপনার হলো ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সন্ত্রাসীরা। এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং পেজের অন্য যে কন্টেন্টগুলো আছে সেখানে গিয়ে কিছু কমেন্ট করবেন এবং আমার পেজের কন্টেন্টগুলো শেয়ার করে দিবেন। আর পেজের রিভিউয়ে যারা আছে আপনারা দেখবেন যে রিপোর্ট করে 5-এর জায়গায় 4.9 করে দিয়েছে। এইটাকে আপনাদের 5 করা আপনাদের দায়িত্ব। আপনারা এটা পেজের রিভিউ অপশনে গিয়ে 5 স্টার দিবেন। ঠিক আছে, আর হলো পেজের পোস্ট অপশনে গিয়ে আপনার হলো পোস্ট রিকমেন্ড করবেন। ঠিক আছে, যদি আপনারা হলো আমি ভালো কিছু কথা বলি তাহলে ভালো কোনো শুভকামনা দিয়ে রিকমেন্ড করতে পারেন। আর যদি আমার কন্টেন্ট খারাপ লাগে তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তবে সবার কাছে আমি সহযোগিতা প্রার্থনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।